নমস্কার দর্শক বন্ধু, ফ্রেশ স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই ফর্মটি 1 থেকে 12 পর্যন্ত সমস্ত পেজ এখানে দেওয়া আছে। আপনারা যদি ফর্মটিকে ভালো করে দেখেন তাহলে সমস্ত কিছু তথ্য এখানে পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন ফর্মটিতে কী লেখা আছে। দেখুন, আমি ডিটেলসে বলছি আপনাদেরকে, একটু ধৈর্য ধরে আপনারা সময় নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এটি। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে টিক, চেকবক্স, বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এর ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে এবং আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলীও এখানে প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, তাই আপনারা যখন পূরণ করবেন খুব ভাবনাধারা করে আপনারা পূরণ করবেন। ভুল হয়ে গেলে কিন্তু ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। দেখুন, এখানে পরিবারের হেড অফ ফ্যামিলি বলতে গিয়ে বোঝাচ্ছে যে আপনারা ধরুন একটা ফ্যামিলিতে 3 জন আছেন, তাহলে 3 জনের মধ্যে কেউ না কেউ ফ্যামিলির হেড আছে, হয়তো বাবা মা আর হচ্ছে তার সন্তান। তাহলে সেক্ষেত্রে যদি বাবা মা সন্তান যদি 3 জনের ফ্যামিলি হয় তাহলে তার বাবা পরিবারের হেড হবে। আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে মা এবং সন্তান আছে, তাহলে তার মা পরিবারের হেড হবে এবং সন্তান পরিবারের নিচে থাকবে। তো সেই পরিবারের হেড অর্থাৎ পরিবারের প্রধান যে আছে, যিনি সবার ওপরে থাকে এবং যে সাংসারিকভাবে সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নিজের সবচাইতে পরিশ্রমটা বেশি দেয়, তো সেক্ষেত্রে কিন্তু পরিবারের প্রধান বলতে গিয়ে সেরকমভাবে বোঝানো হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি আপনাদের এই বিষয়টিতে। সাধারণভাবে বোঝাতে গেলে অ্যাকচুয়ালি একটা পরিবার যার উপরে ডিপেন্ড করে চলে সেই হচ্ছে পরিবারের প্রধান। এবারে আপনারা কি করে বুঝবেন যে পরিবারের প্রধান বর্তমানে কে আছে? তাহলে আপনারা দেখবেন যখন আপনারা রেশন কার্ডে রেশন ধরতে যান, তাহলে আপনারা দেখবেন যে একটা রেশন কার্ডে কেউ যদি ফিঙ্গারপ্রিন্ট দেয় তাহলে সেই ফিঙ্গারপ্রিন্টে আরও অন্যান্য মানুষের রেশন সে তুলে নিতে পারে। তাহলে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন তুলছে সে কিন্তু পরিবারের প্রধান। হয়তো দেখা যাচ্ছে যে সে তার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করা আছে, হয়তো সে একটা পরিবারের তার বাবা এবং মা আছে, হয়তো একটা বাচ্চা গিয়ে সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলছে অথবা রেশন তুলছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই পরিবারের প্রধান কিন্তু তার বাবা অথবা মা। যদি বাবা না থাকে তাহলে মা, আর যদি বাবা মা দুজনেই থাকে তাহলে বাবা হবে পরিবারের প্রধান। এবং পরিবারের প্রধানের জন্ম তারিখ এখানে মেনশন করতে হবে, অর্থাৎ লিখতে হবে দিন, মাস এবং বছর ধরে, অর্থাৎ আপনাদের আধার কার্ডে যেরকম আছে। পরিবারের প্রধানের লিঙ্গ অর্থাৎ পুরুষ অথবা তিনি মহিলা। পরিবারের প্রধানের আধার নম্বর দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি দিতে হবে, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড যেটি আছে সেই রেশন কার্ডের নম্বরটি এখানে প্রদান করতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কত আছে, অর্থাৎ সেই পরিবারের বর্তমানে সদস্য সংখ্যা কজন আছে সেটি কিন্তু এখানে মেনশন করতে হবে এবং সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। যোগাযোগ নম্বরও দেবেন, যেটি এখন বর্তমানে অ্যাক্টিভ আছে অর্থাৎ চালু আছে, সেই নাম্বারটি এখানে লিখবেন। 9 নম্বর পয়েন্টে বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এবং পরিবারের সকল সদস্যদের। এখানে দেওয়া আছে যে উপরের যে প্যারাটা ছিল অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত যেটা দেওয়া আছে সেটা কিন্তু পরিবারের প্রধান যিনি আছে তার সম্পর্কে তথ্য লেখার জন্য বলা হয়েছে। কিন্তু 9 নম্বর পয়েন্টে থেকে চালু হবে পরিবারের প্রধান বাদ দিয়ে যে তার নিচে যারা আছে তাদের নাম, তাদের জন্ম তারিখ, তাদের লিঙ্গ এবং পরিবারের প্রধানের সাথে, অর্থাৎ উপরে যে ব্যক্তি আছে 1 থেকে 8 পর্যন্ত যার ইনফরমেশান দেওয়া হয়েছে অর্থাৎ তথ্য দেওয়া হয়েছে তার সাথে কি সম্পর্ক আছে সদস্যের। তো সেটা আপনারা এরকমভাবে 1 নম্বরে অর্থাৎ কতজন সদস্য আছে সেই রকম সদস্য সংখ্যা হিসেবে কিন্তু আপনারা লিখবেন। এবারে চলে যাই 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্টে বলছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাংক অ্যাকাউন্টের নগদ অর্থ স্থানান্তরের জন্য এটি কিন্তু দিতে হবে। অর্থাৎ পরিবারের ধরুন প্রধান যিনি আছে অর্থাৎ 1 থেকে 8-এর ভেতরে যার তথ্য দেওয়া আছে সেই নিয়ে হচ্ছে বর্তমানে পরিবারের প্রধান। হতে পারে সে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে আবেদন করছে, হতে পারে উনি, তাহলে ওনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখানে বসাতে হবে। অথবা উনি ছাড়া অর্থাৎ যদি কোনো মহিলা আবেদন করে সেক্ষেত্রে মহিলার হয়তো স্বামী তিনি বর্তমানে পরিবারের প্রধান, তাহলে ওনার এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটি সাবমিট করতে হবে।
এবারে দেওয়া আছে যে আপনার 11 নম্বরে যেটা দেওয়া আছে 11 নম্বর পয়েন্টে, 11 নম্বর পয়েন্টটি হচ্ছে এপিক নম্বর। পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ভোটার তালিকার অংশ নম্বর, অর্থাৎ একজন পরিবারে যতজন সদস্য আছে সে পরিবারের প্রধানকে নিয়ে এবং যিনি আবেদন করছেন উনি এবং উনার যদি কোনো সন্তান থাকে তাহলে কিন্তু প্রাপ্তবয়স্ক, অর্থাৎ উনার সন্তানের হয়তো 18 বছরের বেশি হয়ে গেছে, তখন কিন্তু এখানে তার এপিক নম্বর এবং তার বিধানসভার ক্ষেত্রের অংশ নম্বর এখানে মেনশন করতে হবে। যদি 18 বছরের নিচে থাকে তাহলে কিন্তু ওনাকে দেওয়ার কোনো দরকার নেই। 12 নম্বরে বিভাগ সংরক্ষিত, অর্থাৎ আপনি এসসি, এসটি, ওবিসি অথবা ইডাব্লিউএস কোন ক্যাটেগরিতে আপনি পড়ছেন সেটি কিন্তু আপনি টিক চিহ্ন মারবেন, অর্থাৎ টিক মার্ক দেবেন। রেশন কার্ড, খাদ্য ভর্তুকির যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের ডিটেলসটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। যেরকম 1 নম্বরে বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় তাহলে আপনি হ্যাঁ দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, আপনার কোন ক্যাটেগরিতে আছে, AA, PHH, অর্থাৎ আপনার দেখবেন রেশন কার্ডে আপনার কিন্তু এটা লেখা আছে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ আপনি কি বর্তমানে রেশন দোকান থেকে মাসিক যে রেশনটি আপনারা পান সেটি কি আপনারা তোলেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন। এবারে গড় দাগে সম্পদ, বাড়ির এখানে 1 নম্বরে বলা হয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কতগুলো কোঠা রয়েছে, এখানে কোঠা অর্থাৎ অনেকের আছে 3 কোঠা বাড়ি আছে, 4 কোঠা বাড়ি আছে, হচ্ছে রুম বোঝানো হচ্ছে এখানে। তো যদি এরকম থাকে আপনাদের তো সেরকম লিখবেন। ধরুন কারোর 2টি রুম 1টি বারান্দা আছে, তো সেক্ষেত্রে তার লেখার দরকার নেই, কারণ তার তো 2টি রুম এবং 1টি বারান্দা, তাহলে সেখানে না দেবে। ধরুন কারোর 4টি রুম আছে 1টি বারান্দা আছে, তাহলে ওনাকে কিন্তু এখানে হ্যাঁ লিখতে হবে। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ পারিবারিক জমির মালিকানা যদি থাকে, যদি আপনার জমি আপনার নামে থাকে তাহলে আপনি হ্যাঁ দেবেন এবং এখানে তথ্য দেবেন, যেখানে নেওয়া আছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি কিন্তু আপনাকে এখানে দিতে হবে এই ফর্মের সাথে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত আছে, এখানে শতক হিসেবে দেওয়া আছে সেটি কিন্তু মেনশন করবেন। যেটি মেনশন করবেন সেটি আপনি যে তথ্য দেবেন অর্থাৎ ডকুমেন্টস দেবেন, ডকুমেন্টসে কিন্তু যেটা আছে সেরকমভাবে সঠিকভাবে বসাবেন, না হলে কিন্তু এখানে ভুল তথ্য দিলে আপনার ফর্মটি বাতিলও হতে পারে বা আপনার বিরুদ্ধে কোনো আইন অনুযায়ী ব্যবস্থাও হতে পারে। 4 নম্বর পয়েন্টে যাওয়া হচ্ছে যানবাহন, আপনি পরিবারের কোন সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, আপনাদের কি কোনো মোটর চালিত গাড়ি আছে। অবাণিজ্যিক বলতে গেলে দেখা যাচ্ছে কমার্শিয়াল যে গাড়ি আছে, কমার্শিয়াল গাড়িগুলো ছাড়া প্রাইভেট গাড়ি কি কোনো আছে, তাহলে যদি থাকে তাহলে আপনাদের এখানে কিন্তু মেনশন করতে হবে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি কারো স্বাস্থ্য বীমা থাকে তাহলে এখানে হ্যাঁ বলবেন এবং কোন বীমার অন্তর্গত সেখানে কিন্তু ডিটেলসটা এখানে লেখার জন্য বলা হয়েছে। ঘ যে পয়েন্টটি আছে এখানে হচ্ছে আয় ও পেশা, আপনার ইনকাম এবং পেশা সম্পর্কে এখানে জিজ্ঞেস করছে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, অর্থাৎ প্যান কার্ড বা ট্যাক্স প্রদান করে, যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন এখানে। পরিবারের পরিবারের সদস্যদের প্যান কার্ড পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন এবং প্যান কার্ডের নাম্বার দেবেন। পরিবারের যাদের প্যান কার্ড আছে তাদের সবার প্যান কার্ডের নম্বর এবং নাম মেনশন করবেন। হেড অফ দ্য ফ্যামিলি যে আছে পরিবারে তার নামও এখানে লিখতে হবে। 3 নম্বর বলা হয়েছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান আছে উনি কি কাজ করেন, এখানে টিক মার্ক দেবেন। সদস্যরা কি কাজ করেন সেটাও টিক মার্ক দেবেন ঘরগুলোতে। এবারে বলা হয়েছে 4 নম্বরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, অর্থাৎ একটি পরিবারে যে কজন আছে অর্থাৎ তার পরিবারের বর্তমান যে লোকজন আছে তাদের শিক্ষার হার কি আছে, কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক আছে, অর্থাৎ 18 বছরের উপরে পুরুষ কিংবা মহিলা সমস্তদের তথ্য কিন্তু এখানে মেনশন করতে হবে অর্থাৎ লিখিত হবে। 5 নম্বরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক আছে কি, যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, যদি না থাকে না বলবেন।
নম্বরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, সরকারের তরফ থেকে কোনো পেনশন কি পান আপনার পরিবারের সদস্য, তাহলে আপনারা যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না যদি হয় না দেবেন। 7 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটি কর বা ট্যাক্স প্রদান করেন। জিএসটির পুরো নাম হচ্ছে গুড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ পণ্যের পরিবহনের যে খরচটা হয় সেইটা। মোট 8 নম্বর বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয়, এখানে লিখতে হবে বছরে পরিবারের ইনকাম কত আছে। অন্যান্য পরিচয় নথি, দেখুন অন্যান্য পরিচয় নথির ক্ষেত্রে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি কেউ সিএ এর জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু ওই ব্যক্তির জন্য এই ঘরটাতে লিখতে হবে। 2 নম্বরে হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে, আরডি কার্ড থাকে, শিল্পী বা মৎস্যজীবী কার্ড থাকে, তাহলে কিন্তু সেই কার্ডের সমস্ত কিছু তথ্য এখানে লিখতে হবে। 3 নম্বরে বলা হয়েছে যদি এসআইআর এর 2026-এ আপনার নাম বাদ পড়ে যায় এবং মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে, তাহলে অনেকের নাম বাদ পড়ে গেছে, অনেকে ট্রাইব্যুনালের জন্য আবেদনও করেছেন, তো সেই সমস্ত ব্যক্তিরা এই ঘরটি পূরণ করবেন। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, এটি সবাইকে পূরণ করতে হবে। বিদ্যালয়ে যেসব শিশু বা বিদ্যালয়ে পড়াশোনা করছে ছাত্রছাত্রীদের, তাদের কিন্তু এখানে সমস্ত বিস্তারিত তথ্য এখানে লেখা আছে, এগুলো পড়ে পড়ে আপনারা পূরণ করবেন। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থান কি আছে। 6 দেওয়া আছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা, যদি কোনো ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাহলে সেই তথ্যের সেই প্রকল্পের সমস্ত তথ্য এখানে দিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে আপনার বাদ দেওয়া হলে কারণ অফিসারকৃত করণীয়, যদি আপনার বাদ দেয় তাহলে আপনার এখানে কিন্তু কেন বাদ দিয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। তো ঘোষণা এখানে একটা করা আছে যে আপনার সমস্ত ফর্মের একটি ডিক্লারেশন দেওয়া আছে, ঘোষণা করা আছে, এই ঘোষণাটি ভালো করে পড়বেন এবং আপনারা ফর্মটিতে স্বাক্ষর করবেন। ফর্মটি পূরণ করা এমন কোনো ব্যাপার নয়, আপনারা যদি ভালো করে পড়েন তাহলে আপনারা সবাই পূরণ করতে পারবেন ফর্মটি। আশা করি ফর্মটি আপনাদের কিভাবে পূরণ করতে হবে সমস্ত কিছু বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তবুও যদি আপনাদের অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের কমেন্ট নতুন ভিডিও বানানোর জন্য আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। নিচে লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আপনারা পূরণ করবেন না, এটা যিনি সরকারি আধিকারিক আছে উনি পূরণ করবেন। তো ভিডিওটি আজকের এই পর্যন্ত। যদি কোনো ধরনের আপনাদের ভিডিওটিতে মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।